আর বাংলার ব্যবসা, পুরনো ব্যবসা আর টিকে থাকবে না। 10টা হয়তো বেঁচে আছে 100টার মধ্যে, আর 90টা বিলুপ্ত হয়েছে। বাংলার একজন এমএসএমই বিজনেসম্যান, এন্টারপ্রেনিয়ার হয়ে এটা আমার অন্তরে লাগে। সরকার তো সব কিছু করে দেবে এরকম কোনো কথা নেই। আমি ভেবেছিলাম যে খুব ভুলকে কিছু বলে ফেলেছি বোধহয়, এবার পুলিশ আমায় অ্যারেস্ট করবে। যারা এন্টারপ্রেনিয়ার পশ্চিমবঙ্গে এখনও বেঁচে আছে, এরকম যদি হয় তাহলে তাদের ছেলে মেয়েরা আমার ধারণা আর ব্যবসায়ের দিকে না এসে ওই সুন্দর কর্পোরেট জগতে ঠান্ডা ঘরের মধ্যে পড়াশোনা শিখে চাকরি করতে ব্যস্ত হয়ে পড়বে। আর নয়তো সেক্টর 5-এ থাকবে, নয়তো বাবা মাকে ছেড়ে ব্যাঙ্গালোরে চলে যাবে, আর নয়তো কোথাও বা বিদেশে চলে যাবে। তাদের বৃদ্ধ বাবা মা পড়ে থাকবে। আমি যখন আমার মামাতো দাদার ছেলেকে জিজ্ঞেস করছি যে ব্যবসায় বসবি তো, ডালাউসিদের দোকান, সে বলছে না। আমি বলছি কেন? সেও একটাই ছেলে, তার আমার দাদার একটাই ছেলে, আমার দাদাও একটা ছেলে। যখন আমি জিজ্ঞেস করছি তুই ব্যবসায় বসবি তো, বলছে না। আমি বলছি কেন? বলছে এইভাবে ব্যবসার থেকে আমি চাকরি করব, শান্তিতে থাকবো, এত ঝামেলা ভালো লাগছে না। এই তো বাবাকে দেখছি। নমস্কার, আমি ঐন্দ্রিলা। শুরু করছি আজকে নতুন একটা এপিসোড টক উইথ ঐন্দ্রিলা, অ্যাসোসিয়েট বাই বাংলা হান্ট। আমরা এতদিন পডকাস্টে অনেক রকম আর্টিস্টদেরকে এনেছি, তোমাদের সামনে তুলে ধরেছি। আজকের পডকাস্টের শোটা একটু আলাদা, একটু অন্য রকম। অনেক কিছু জিনিস জানবো। যেমন আমরা যখন কোনো বাজারে শপিং করতে যাই, আমরা দাঁড়িপাল্লা দিয়ে জিনিসপত্র কেনা দেখি এবং দেখি যে কোনটা জিনিসটা অ্যাকচুয়ালি ঠিকঠাক মেজারমেন্ট করছে কিনা। বা আমরা ধরুন কোনো জায়গায় কোনো হয়তো রেস্টুরেন্টে গেলাম, সেখানে হয়তো পেক মিটার দিয়ে যে মেজারমেন্ট ব্যাপারটা, সেটাও কিন্তু আমরা দেখি। তো আজকে আমার সাথে রয়েছে গিরিশচন্দ্র ঘোষ, যিনি কিনা অনেক লেজেন্ড, যিনি বিজনেসম্যান, 151 বছর হয়ে গেছে। এই গিরিশচন্দ্র ঘোষ, দ্য গ্রেট গ্র্যান্ডসন, আজকে আমার সাথে রয়েছে 5th জেনারেশন মিস্টার সুপ্রিয় ঘোষ। নমস্কার। নমস্কার সুপ্রিয় বাবু, আজকে আমাদের এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। পয়লা বৈশাখের প্রথম সকলকে শুভ নববর্ষের বাংলার সন্তান হিসেবে, বাংলার মাটির ছেলে হিসেবে এবং বাংলার ব্যবসায়ী হিসেবে বাংলার বুকে দাঁড়িয়ে সকল মানুষদের, বাংলার মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষকে জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা, গুরুজনদের প্রণাম। আচ্ছা, আমি জানি যে আপনি একজন নিজে এন্টারপ্রেনার, অথর এবং ইনফ্লুয়েন্সার, এবং আপনি বেঙ্গল চেম্বারের ন্যাশনাল কমিটির এখন চেয়ারম্যান হয়েছে। তো এটার জার্নিটা যদি একটু বলেন, যে এইটা পেয়ে মানে চেয়ারম্যান পুরো ন্যাশনাল, তো ন্যাশনাল এমএসএমই, হ্যাঁ, হেরিটেজ যেটা রয়েছে, তো সেটা যদি একটু বলেন। দেখুন, আমাদের ব্যবসাটা হেরিটেজ বিজনেস, কারণ আমরা 151 বছর এই বছরে পদার্পণ করলাম। আর বেঙ্গল চেম্বার হচ্ছে এমনই একটা ভারতবর্ষের বুকে চেম্বার, যেটা হচ্ছে সব থেকে সুপ্রাচীন চেম্বার। সেই প্রাচীন চেম্বার একটা 190 বছরের কাছাকাছি তার পরিধি, বয়স, এবং এটা শুরু হয়েছিল 1833 খ্রিস্টাব্দে, এবং এটাও হচ্ছে হেরিটেজ চেম্বার। সুতরাং আমাদেরও ব্যবসাটা 151 আর বেঙ্গল চেম্বারও 190, তার কাছাকাছি। এই দুটো হেরিটেজকে যদি একত্রিত পাশাপাশি ভালো মানে হেরিটেজের জায়গাটা অকুপাই করছে, তার জন্য আমি নিজেকে এই বেঙ্গল চেম্বারের একজন একনিষ্ঠ কর্মী বা মেম্বার হিসেবে নিজেকে আমি থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, হেরিটেজের প্রতি আমার একটা টান, অন্তরের টান, সেটা তো প্রথম কথা বলতেই হবে, অন্তরের কথা। আর বেঙ্গল চেম্বারের আমি অনেক দিন ধরেই রয়েছি, বাট কেন জানি না আমার মতন একজন সামান্য ক্ষুদ্র মানুষকে এই বেঙ্গল চেম্বারের এইবারের প্রথম, আগে একটা কমিটি ছিল, ম্যানুফ্যাকচারিং কমিটি অ্যান্ড এমএসএমই কমিটি, প্লাগড আপ মানে জয়েন্টলি, বাট নাও দিস ইয়ার সবাইকার চিন্তাভাবনাটাকে নতুন করে রূপ দিয়ে বেঙ্গল চেম্বার এবার ন্যাশনাল এমএসএমই কমিটি তৈরি করেছেন, যেটা আগে অন্য কমিটির সঙ্গে প্লাগ ছিল। বাট এই ন্যাশনাল এমএসএমই কমিটিটা যেটা তৈরি হয়, তার আমাকে চেয়ারম্যান মানে সিলেক্ট করার পর আমি শুধু যখন মেলটা এসেছিল অভিভূত হয়নি, বলে না আনন্দে অশ্রু বেরোয় চোখ দিয়ে, যখন ষষ্ঠীর দিন
এই মেলটা আমার বেঙ্গল চেম্বার থেকে হয়েছিল, তারা আমাকে ম্যানেজিং কমিটিতে সিলেক্ট করেছেন এবং এমএসএমই ন্যাশনাল কমিটির চেয়ারম্যান করেছেন। আমার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে এসেছিল, আনন্দের অশ্রু ধারা, এটাই বলবো যে আমার মতন ক্ষুদ্র মানুষকে যে বেঙ্গল চেম্বার এই জায়গাটা দিয়েছে, তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এবং একটাই কথা মনে এসেছিল, বাংলার বুকে মা যেমন এসছেন ষষ্ঠীর দিনে, আমার বুকে নতুন দিশা দেখিয়েছেন মা, নতুন করে এই পুজোর সময় নতুন পুজো গিফট। আর কিছু, এটাই আমার মনের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, আমরা জানি যে এখন দাড়িপাল্লার যে বিষয়টা, এখন তো সব ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে, ডিজিটালি সব চলে এসেছে। আপনারা প্রতিষ্ঠান আর কি মানে দাড়িপাল্লার, তো এই যে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই বিষয়টা কি মনে হয় যে কোনো ক্ষোভ বা কোনো আবেগ থেকে কোনোভাবে মনে হয় যে দাড়িপাল্লার বিষয়টা যে এখন চলে যাচ্ছে, মানে সেইভাবে? দেখুন, কালের প্রত্যন্তরে কালের চাকা ঘুরতে ঘুরতে নতুনকে জায়গা দেয়, পুরনোকে বিসর্জন দেয়। এটাই কালের নিয়ম, সমাজের নিয়ম, সামাজিকতার নিয়ম। কিন্তু আজ থেকে 1874 সালে গিরিশচন্দ্র ঘোষ, মানে আমার দাদুর দাদু, উনি এই বাংলার বুকে দাঁড়িপাল্লা তৈরি করেছিলেন। এবং আপনারা বলি, উনি ওনার পিতৃমাতৃ হারা সন্তান ছিলেন। উনি এখানে এসে এই আমাদের কাটাকল বাস স্টপেজের ওখানে ওনার বাড়ি, এক পিসির বাড়িতে এসে, পিতৃমাতৃ হারা সন্তান, তার পিসির বাড়িতে এসে থেকেছেন। এবং তখন তার মনে হয়েছিল কিছু করতে, এবং তিনি নিজে হোগলার একটা ঘর করে, তখনকার দিনে হোগলার আর ইটের ঘর ছিল, তাতে করে উনি এই কাঁটা তৈরি করতেন। আর সন্ধ্যেবেলা এই গঙ্গা পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সেই কাঁটাগুলো মাথায় করে নিয়ে বড়বাজারে বিক্রি করতে যেতেন। এটাই ছিল এক পিতৃমাতৃহারা পিসির বাড়িতে থাকা এক সন্তানের কাঁটা তৈরি করবার কাহিনী পশ্চিমবাংলার বুকে 1874 সাল থেকে। তারপর উনি আস্তে আস্তে এটা ভীষণ নৈপুণ্যতার সঙ্গে কাজ করার জন্যে মার্কেটে আস্তে আস্তে খুব ভালো ডিম্যান্ড হয়। এবং তখন ওনার ব্যবসা একটা জায়গা নিয়ে আস্তে আস্তে যেমন মানুষ ডেভেলপ করে, উনি ডেভেলপ করে বিশাল আকার ধারণ করেছিলেন। এবং তারই প্রতিফলন কাটাকল বাস স্টপেজ। কাঁটা আর কল, তখন ফ্যাক্টরিকে বলা হতো কল, বাংলার কথা। তখন ওই কলটাকে কাটাকল যোগ করে কাটাকল বাস স্টপেজ আজও বিরাজমান। তা এটা আমি তার পঞ্চম পুরুষ এবং উনি আমার দাদুর দাদু। সুতরাং এখনও চেষ্টা করছি এই হেরিটেজটাকে বাঁচিয়ে রাখতে। এটাই হচ্ছে মানসিকতা। আচ্ছা, এই যে আপনি 5th জেনারেশন, Yes, তো এরকম কোনো সোর্স অফ এনার্জি, মানে এই যে একটা জেনারেশনকে আপনি তুলে ধরেছেন, কোনো অসুবিধা, কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে? দেখুন, চলার পথে এই আজকে আমরা এই 151তম বর্ষ, গত বছর 150তম বর্ষ আমরা বিশাল আকারে মানে উদযাপন করেছিলাম। বাট এবারে 151তম বর্ষে পদার্পণ করার হয়ে গেল পয়লা বৈশাখে। তখন আমার মনে হয় এটা অনেক বাধা বিঘ্ন, অনেক, এই জেনারেশন তো 5টা জেনারেশন, অনেক বাধা বিঘ্ন, ওঠা পড়া এগুলো তো এসেইছে। আমিও ছোটোবেলা থেকে দেখেছি এবং আমি এখনও তা ফেস করছি। তা এইগুলো তো জীবনের এক অঙ্গ। চলতে গেলে তো হোঁচট লাগবেই। আবার হোঁচটটাকে স্পিরিটেড নিয়ে এগিয়ে যাওয়াটা, গঙ্গা থেকে ওপারে যাওয়াটা, সাঁতরে যাওয়াটাই হচ্ছে জীবনের ব্রত। আপনি এই যে হেরিটেজ নিয়ে বললেন, আমরা দেখতে পাচ্ছি হেরিটেজের অনেক কিছু এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন রাজ্য বলুন বা বিভিন্ন দেশেও বলুন। সেই হেরিটেজটাকে তুলে ধরার জন্য, মানে আপনি নিজেও একজন বাঙালি এন্টারপ্রেনার, তো সেটা কোনোভাবে কি ল্যাক অফ কিছু রয়েছে যে ঠিকমতো সেই ঐতিহ্যটাকে ঠিকমতো রাখতে পারছে না? পশ্চিমবাংলার বুকে হেরিটেজ ব্যবসায়ী বহু ছিল এবং এই ব্যবসায়ীদের মধ্যে যদি শতকরা হিসেব দেখা হয়, তাহলে 10% বোধহয় আজকে আমাদের মধ্যে তারা কাজ করছে, আর 90% বিলুপ্ত। এটুকু আমার চিন্তাভাবনা বা দেখেছি যা। এই 10%-এর মধ্যে আমরা এবং কিছু ব্যবসায়ী এখনও রয়েছে। যেমন কলকাতা 300 বছরের ডক্টর অতুল সুরের লেখা যে বইটা বেরিয়েছিল, যখন কলকাতা 300 বছর উদযাপন হলো, তখন বইতে বা বর্তমান কাগজে পত্র বেরিয়েছিল পয়লা বৈশাখের দিনে
300 বছর যেভাবে কলকাতা হলো, তখনও আমাদের কোম্পানির নাম লেখা ছিল। এবং ডক্টর অতুল সুন ইজ আ গ্রেট হিস্টোরিয়ান অ্যান্ড ইকোনমিস্ট, ওনার প্রচুর বই আছে কলকাতার ওপর, তাতে আমাদের কোম্পানির নাম পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা ছিল এবং ওই বর্তমান কাগজের করপত্রতেও লেখা ছিল। কিন্তু যখন আপনি যদি আজকে করপত্রটা পড়েন বা তখনও যদি পড়তেন, তাহলে আপনি যতগুলো নাম উনি লিখে গেছেন তার মধ্যে থেকে যে কথাটা এক্ষুনি বললাম, যে 10টা হয়তো বেঁচে আছে 100টার মধ্যে, আর 90টা বিলুপ্ত হয়েছে। এটা বোধহয় খুব দুঃখজনক কথা। এবং বাংলার বুকে বাঙালি হয়ে, বাংলার একজন এমএসএমই বিজনেসম্যান এন্টারপ্রেনিয়ার হয়ে এটা আমার অন্তরে লাগে। তবে বাঁচতে গেলে তো লড়াই করতে হবে, সরকার তো সব কিছু করে দেবে এরকম কোনো কথা নেই। দুটো হাত একসঙ্গে করলেই তবেই একটা কর্মকাণ্ড সফলতা আসে। তা আমার মনে হয় বাংলার বুকে ছেলেরা যদি এই ব্যবসা বিমুখ হয়ে যায়, এই যে কোম্পানিগুলো ছিল তাদের বাড়ির ছেলেরা, তাহলে কিন্তু আর বাংলার ব্যবসা, পুরনো ব্যবসা আর টিকে থাকবে না আরও 5 বছর কি আরও 10 বছর বাদে। যেমন আমি নিজে MBA করেছিলাম, আমার মায়ের ইচ্ছে ছিল যে আমি হয়তো কোনো কর্পোরেট জগতে চাকরি করব, আমি কনভেন্টে পড়তাম, আমি এই ব্যবসায় আসব। আমার মায়ের কোনো দিনই হয়তো ইচ্ছে ছিল না, কিন্তু আমার বাবার ইচ্ছে ছিল। কিন্তু আমি এই বাবা মার একটা ছেলে হয়ে, মানে আমার ভাই বোনও কেউ নেই, তা সেই জন্যে হয়তো ওই গিরিশচন্দ্র ঘোষ যে মানুষটি কষ্ট করে এটা তৈরি করেছেন, তাকে বাঁচিয়ে রাখবার জন্য হয়তো এই ব্যবসায় আসা। তা না হলে হয়তো আমি আজকে এই সময় কোনো এক কর্পোরেট বা কোনো এক ব্যাংক বা কোনো এক ইন্ডাস্ট্রিতে আমি হয়তো চাকরি করতাম। কিন্তু আমার এক সময় মনে হয়েছিল যে গিরিশ ঘোষের নামটা তো বিলুপ্ত হয়ে যাবে যদি আমি আর ব্যবসাটা না করি। তা আজকের যুগে সেই টানটা, অন্তরের টানটা আজও যেন মনের মধ্যে যখন ফ্রাস্ট্রেশন বা কোনো দুঃখ বা যখন একটু হোঁচট খাই, তখন মনে হয় না ওই ঐতিহ্যটাকে, বাংলার বুকে ওই হেরিটেজটাকে বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের কাছে তুলে ধরতে আমাকে লড়াই করতে হয়। বাঙালি হয়েছেন, বাঙালি হয়ে যে এই যে একজন সফল ব্যবসায়ী কোনোভাবে সমস্যার সম্মুখীন হয়েছে? কারণ আমরা জানি বাঙালিদের সবাই যথেষ্ট পরিমাণে অনেকেই খুব তাচ্ছিল্য বোধ করে যে বাঙালি বিজনেসম্যান। তো এত বছর জেনারেশনে রয়েছেন, তো বাঙালি হয়ে যে একটা কোনোভাবে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? হইনি বললে মিথ্যে কথা বলা হবে। কিন্তু একবার আমি একটা কথা এই সমাজের জন্যে, যেহেতু আমি ছোটোবেলা থেকে খুব সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি, আজও আমার একটা ট্রাস্ট আছে, আমি দাদুদের নামে করেছি, GHL ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্ট। আমি ভাবি যে মানুষের জন্য কিছু করা উচিত। তা আমি একটা দুঃখ বা একটা জায়গা দেখার পরে আমি এই বাংলা হান্টেই একটা আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে মানুষ এই প্রবলেমগুলো পড়ছে 2-3 জন অফিসারের জন্যে, কারণ এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল এবং কেন আমি দেখেছিলাম। তারপরে আমাকে করুণ পরিস্থিতি ফেস করতে হয় কেন আমি এই কথাটা বলেছি, যদিও সেখানে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রেস করেছিলাম, কারণ আমাদের যে মিনিস্টার আছেন মিস্টার বিপ্লব মিত্র সাহেবেরও খুব প্রেস করেছিলাম, কারণ কাছ থেকে দেখেছিলাম যে কিভাবে ওনারা সহযোগিতা করছেন। আর সব থেকে বড়ো কথা, এই একটা জিনিস আমি বলে দিই, আমি একবার BGBS-এ আমাদের একটা মিটিংয়ে গেছিলাম, একটা কনফারেন্সে, তখন অনেক বড় বড় ব্যবসাদাররা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে হাত জোর করে গ্রিট করছিল। তা আমি হয়তো অনেক পেছনে ছিলাম এই BGBS-এ, তখন আমি মুখ্যমন্ত্রীকে কাছ থেকে পেয়ে আপ্লুত হয়ে বলেছিলাম যে দিদি, আমি একজন খুব ছোট ব্যবসায়ী, আপনি আমার প্রণাম নেবেন। কিন্তু আজও আমার সেই দৃশ্যটা মনে পড়ে। দিদি খুব জোরে ফার্স্ট হাঁটছিলেন, বাট হঠাৎ করে দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে গিয়ে আমার হাতের এই কোনোইটা ধরে বলেছিলে, কি বললে? আমি ভেবেছিলাম খুব ভুল কিছু বলে ফেলেছি বোধহয়, এবার পুলিশ আমায় অ্যারেস্ট করবে। তখন আমি বললাম, দিদি আমি বলেছি, বাচ্চা ছেলের মতন বলেছিলাম যে ভয় পেয়ে, যে দিদি আমি বললাম আপনাকে যে আমি খুব ক্ষুদ্র ব্যবসায়ী, আপনি আমাকে আশীর্বাদ করবেন। তখন দিদি সকলের পেছনে পুলিশ দাঁড়িয়ে গেছে, অন্যান্য মন্ত্রী মহাদয়রা ওনার ফলো আপ করছিল, তারাও দাঁড়িয়ে গেছে যে কী হলো এরকম, দিদি দাঁড়িয়ে গেলেন কেন? তখন আমাকে দিদি বললেন, জীবনে নিজেকে কোনোদিন ছোট বলবে না, একদিন দেখবে তুমি অনেক বড় হবে, মানুষ ছোট থেকেই বড় হয়। এইটা বলে উনি বেরিয়ে চলে গেলেন।
এবং এটা আমার জীবনে একটা বিরাট ইন্সপিরেশন। এবং উনি যখন চলে গেলেন তখন আমার চোখ দিয়ে হাওয়া করে জল বেরিয়েছিল। তখন আমি ভেবেছিলাম এটা আনন্দের অশ্রু। সুতরাং ওই যে ইন্সপিরেশনটা আজও আমি বুকে করে নিয়ে থাকি যে কিভাবে লড়াই নিশ্চয়ই করতে হবে। কিন্তু দুঃখ পেয়েছিলাম, দু একজন অফিসার হয়তো আমি সত্যটা প্রকাশ করে ফেলেছিলাম, অনেক বড় কিছু প্রকাশ হয়ে যাচ্ছিল, তার জন্যে আমার ওপর অনেক বড় খাড়া নেমে এসেছিল এবং আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল। সেই জন্য ভেবেছি যে লড়াইটা একাই করতে হয়। তবে এই ধরনের যদি হেরিটেজ বিজনেস যারা এন্টারপ্রেনিয়ার পশ্চিমবঙ্গে এখনও বেঁচে আছে, এরকম যদি হয় তাহলে তাদের ছেলে মেয়েরা আমার ধারণা আর ব্যবসায়ের দিকে না এসে ওই সুন্দর কর্পোরেট জগতে ঠান্ডা ঘরের মধ্যে পড়াশোনা শিখে চাকরি করতে ব্যস্ত হয়ে পড়বে। আর নয়তো সেক্টর 5-এ থাকবে, নয়তো বাবা মাকে ছেড়ে ব্যাঙ্গালোরে চলে যাবে, আর নয়তো কোথাও বা বিদেশে চলে যাবে। তাদের বৃদ্ধ বাবা মা পড়ে থাকবে, আর ওই হেরিটেজ ব্যবসাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই অর্থে আমি বলি যে আপনি যেটা বললেন ছেলেমেয়েরা বাইরে চলে যাবে, ম্যাক্সিমাম তাই হচ্ছে। ছেলেমেয়েরা তাদের যারা বিজনেসম্যান তাদের ছেলেমেয়েরা কিন্তু বাইরে পাঠিয়ে দিচ্ছে, বাইরে চাকরি করছে। তো এই ক্ষেত্রে তাদের কিন্তু বিজনেসটা তখন টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, বা কারণ তারা ইন্টারেস্ট দেখাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি কোনো সমস্যা বা কোনোভাবে প্রবলেম বা কোনো প্রবলেম হয় সেরকম কোনো? দেখুন, এই জন্যই তো আমি বললাম যে 10টা হয়তো বেঁচে আছে আর 90টা নেই। আর 10টা যেটা বেঁচে আছে, আমি আমার মানে আমার মামার বাড়ি ধরুন ডিএনবি মানে একটা আর্মস অ্যামুনিশনের ব্যবসা, নামটা এখানে হয়তো করা ঠিক হবে কি জানি না, তাদেরও 180 বছরের কোম্পানি। আমার মাসির বাড়ি, তাদেরও 106 বছরের কোম্পানি। এরা হেরিটেজ কোম্পানি। কিন্তু আমি যখন আমার মামাতো দাদার ছেলেকে জিজ্ঞেস করছি, সে এক্স রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে আমার মামাতো দাদা পাস করেছে, এবং তার ছেলেকে যখন জিজ্ঞেস করছি যে ব্যবসায় বসবি তো, ডালাউসিদের দোকান, সে বলছে না। আমি বলছি কেন? সেও একটাই ছেলে, তার আমার দাদার একটাই ছেলে, আমার দাদাও একটা ছেলে। যখন আমি জিজ্ঞেস করছি তুই ব্যবসায় বসবি তো, বলছে না। আমি বলছি কেন? বলছে এইভাবে ব্যবসার থেকে আমি চাকরি করব, শান্তিতে থাকবো, এত ঝামেলা ভালো লাগছে না। এই তো বাবাকে দেখছি, এত অশান্তি, এত ঝামেলা, এত প্রবলেম, তার থেকে চাকরি করব, এটাই তো আমার আনন্দের লাইফ, কিছুটা সময় স্পেন্ড করতে পারবো। এইটা যদি মানসিকতা আজকালকার দিনের ছেলেদের হয়ে যায়, তাহলে কিন্তু আগামী দিনে এই হেরিটেজ ব্যবসাগুলো বোধহয় আর থাকবেই না। আর আমার কাছে সরকারের কাছে একটা প্রার্থনা, যে কটা হেরিটেজ বিজনেস আজকে বাংলার বুকে আছে তাদের লিস্ট আপ করে সরকার যেন তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখে। আমার মনে হয় যে সরকার যদি এই কোম্পানি যারা এখনও হেরিটেজ আছে, এই ডাটাটা কালেক্ট করে আগামী দিনে যদি এদের পাশে থাকে, এই কোম্পানিগুলোর পাশে থাকে, তাহলে তাদের এই হেরিটেজগুলো বেঁচে থাকবে। আচ্ছা, আমরা জানি যে ডক্টর বিধানচন্দ্র রায় একটা মিউজিয়ামের ব্যাপারে মানে করেছিলেন তো। হ্যাঁ, তো সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। এটা খুব ভালো জিনিসটা আজকে সকলের সামনে এনেছেন, এবং আমি এটা চাই বাংলার মানুষ, বাংলার ব্যবসায়ী এবং বাংলার সরকার তারাও এটাকে একটুখানি নজর দিক। এবং এই ডক্টর বিধানচন্দ্র রায় আমরা বলি খুব দূরদর্শী সম্পন্ন মানুষ ছিলেন। এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি আমার বাবার কাছে, আমার দাদুর কাছে। সেইটা একদম সঠিক কথা, তার কারণ উনি চেয়েছিলেন যে বাংলার বুকে যেসব ব্যবসায়ীরা আছে ব্রিটিশ টাইমে, ব্রিটিশ রেজিমে যারা ছিলেন, তারা যাদের স্মৃতিটা না হারিয়ে যায় বা তাদের অস্তিত্বটা যাতে না হারিয়ে যায়, তাদের প্রেজেন্সটা যাতে না হারিয়ে যায়, তার জন্যে উনি একটা মিউজিয়াম করেছিলেন, ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল মিউজিয়াম, 45 গণেশচন্দ্র এভিনিউ, কলকাতা 13-তে, জাস্ট নিয়ার হিন্দ সিনেমা অ্যান্ড খাদি গ্রামোদ্যোগ। এবং ওই মিউজিয়ামটায় তখনকার দিনে যারা ব্রিটিশ টাইমে ব্যবসায়ী ছিলেন তাদের মডেল রাখা আছে তাদের নাম দিয়ে, এবং তাদের অস্তিত্বটা উনি বজায় রেখে গেছেন। উনি হয়তো দেহত্যাগ করেছেন, বাট ওনার দূরদৃষ্টি আজকে আমাদের সামনে বেঁচে আছে, এবং মিউজিয়ামটাও বেঁচে আছে। পশ্চিমবঙ্গ সরকারের শিল্প দপ্তর এটাকে দেখাশোনা করে। এবং আজকে যারা যে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, সেইগুলো প্রকালে তারা বন্ধ হয়ে গেছে, যেটা বললাম 90% বন্ধ হয়ে গেছে, সেই কোম্পানিগুলোর কিন্তু অস্তিত্ব আজকেও আমরা গেলে দেখতে পাই।
এবং সৌভাগ্যের কথা ওইখানে আমাদের কোম্পানির মডেল এবং আমাদের কোম্পানির নাম দু জায়গায় রাখা আছে, যে আমাদের কর্মপন্থা এবং আমরা যে কাজটা তখন করতাম ব্রিটিশ টাইমে, উনি সেটাকে মানে এক্সিবিট করে গেছেন, বা মডেলগুলো ওখানে আছে, নামটা ওখানে আছে, আজও গেলে যে কোনো মানুষ দেখতে পাবে। এবং তখনকার দিনের ভাওয়েলের রানীর যে সোনার শাড়ি, তখনকার দিনের আর্ট অ্যান্ড ক্রাফটকে বোঝাবার জন্যে, কালচারকে বোঝাবার জন্যে ওই শাড়িটাও ওখানে রাখা আছে, পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড ক্রাফটকে বোঝাবার জন্যে। বেঙ্গল কেমিক্যাল, সেন র্যালি সাইকেল, সুবল দত্ত, জবা কুসুম তেল, কেশি দাস, এরকম বেশ কিছু কোম্পানি, আমার এক্ষুনি মনে পড়ছে না আর সবাইকে, তাদের আমি মডেল ওখানে দেখেছি এবং আরও অনেকেরই দেখেছি, যে তৎকালীন ব্রিটিশ টাইমে যারা পশ্চিমবাংলার বাংলার বুকে ব্যবসায়ী ছিল, এন্টারপ্রেনিয়ার ছিল। এটা একটা, আমি সাধারণ সকলকেরই অনুরোধ করব, এটা হয়তো জানে না, বাট আপনি এটা আজকে উত্থাপন করলেন, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বাংলার বুকে অনেক মানুষ জানে না এটা, কিন্তু আজকে আমি এই প্ল্যাটফর্ম থেকে, রিনাউন্ড প্ল্যাটফর্ম থেকে অনুরোধ করব, পুরনো ঐতিহ্যকে জানুন, তাহলে কি হবে, ব্যবসা করবারও ইচ্ছে হবে, যে আমাদের অতীতরা তারা কিভাবে ব্যবসা করে গেছে, এবং আজকে গেলেও তাদের এই মডেল, তাদের এই ছবি, তাদের কি কাজ করতেন, তাদের নাম সব দেখতে পাবেন। এটা মডেল আকারে মিউজিয়াম করে উনি করে গেছে। আচ্ছা, এই যে আমরা বারে বা রেস্টুরেন্টে দেখি যেটা পেক মেজারমেন্ট বা লিকার মেজারমেন্ট যেটা বলি আমরা, তো এখানে 60 ml এর জায়গায় 30 ml দিতেই পারে বা কাস্টমারদেরকে, তো তখন কিভাবে সেই মেজারমেন্টটা করা হবে? দেখুন, এই মানে তারা কি করে বুঝবে যে সঠিক? লিকার মেজার বলে একটা ইনস্ট্রুমেন্ট, একটা জিনিস আছে, যেটা 60 ml একদিকে 30 ml কম্বাইন্ড ইনস্ট্রুমেন্ট। সেইটাকে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছর রিনিউ করে বা স্ট্যাম্পিং করে চেক করে দেয়, এবং আমরা এটাকে ম্যানুফ্যাকচার করি। পশ্চিমবঙ্গ সরকার আমাদের লাইসেন্স দিয়েছে, এটা আমরা ম্যানুফ্যাকচার করবার, এবং আমরা ম্যানুফ্যাকচার করি, ইন্সপেক্টর এটাকে টেস্টিং করে ওকে থাকলে সার্টিফিকেট দেয়, এবং তারপরে এটা মার্কেটে বিক্রি হয়। এবার আপনি একজন বা যে কোনো মানুষ একজন কনজিউমার হিসেবে যখন বারে আমরা খেতে যাচ্ছি বা রেস্টুরেন্টে যাচ্ছি, তখন তার অধিকার আছে সেই বারটেন্ডারকে বলা, যে ডেলিভারি করছে ওটাকে দিচ্ছে আমাদের টেবিলে এনে, সেই মেজারটাকে বলা যে আমার সামনে এটা ঢেলে আমাকে দেখিয়ে দাও। আর ওই যে ইনস্ট্রুমেন্টটা, সার্টিফিকেটটা পশ্চিমবঙ্গ সরকারের ইন্সপেক্টররা, যারা অফিসাররা দিচ্ছে, ইস্যু করছে, ওই সার্টিফিকেটটা দেখা অধিকার কিন্তু আপনাদের আছে। এবং ওই সার্টিফিকেটটার নিয়ম হচ্ছে এক্সিবিট করে রাখা, মানে বারের সামনে কোনো একটা জায়গায়, যেটা ওই সার্টিফিকেটটা ভ্যালিডিটি 1 বছর থাকে, তার মধ্যে ওই ভ্যালিডিটি থাকাকালীন যে সার্টিফিকেটটা আপনার দেখার অধিকার আছে। এবং ওই যে মেজারটা সরকার সিল করে দিচ্ছে, আমরা ম্যানুফ্যাকচার করি, সেইটায় থেকে 60 ml দিচ্ছে কিনা, সেটা ঢেলে দিচ্ছে কিনা, সেটা আপনার দেখার অধিকার আছে আপনার চোখের সামনে। 30-তে 30 আপনি পাচ্ছেন কিনা, সেটা দেখার অধিকার আছে আপনার চোখের সামনে। এবং আরো যখন আপনি বাজারে মাছ কিনতে যাচ্ছেন, দোকানে যখন মুদিখানার দোকানে চাল ডাল কিনতে যাচ্ছেন, বা যাই কিছু কিনতে যাচ্ছেন, তখন আপনার দেখে নেওয়া দরকার যে ওই মেশিনটা সরকারি সিল আছে কিনা, সার্টিফিকেট আছে কিনা, এবং একটা বাটকারা ওখানে থাকবে। ধরুন 30 কেজি একটা চালের দোকানে গেছেন চাল কিনতে, ওখানে 30 কেজিতে 1/10 বাটকারা ওখানে থাকবে, অ্যাটলিস্ট 3 কেজি বাটকারা ওখানে থাকবে। ওই বাটকারাটা অ্যাটলিস্ট 1 কেজি চাপিয়ে দেখুন যে 1 কেজি যে বাটকারাটা সিল করা, সার্টিফিকেট করা বাটকারাটা আছে, সেই 1 কেজিটা 1 কেজি মেশিনে শো করছে কিনা। যদি দেখেন 1 কেজি দেখাচ্ছে ডিসপ্লেতে, আর 1 কেজি বাটকারাটা যেটা দিয়েছেন, সেই দুটো 1 কেজিতে 1 কেজি দেখাবে। যদি ওটা না দেখায়, তার মানে ওইখানে কারচুপি আছে। বাজারে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, মানে যে বাটখারা যেটা বলছেন, বাটখারা কমিয়ে দিয়ে, যে আমরা যখন ধরুন কোন সবজি বাজারে গেলাম বা মাছের বাজারে গেলাম, ওরা কিন্তু এই জিনিসটা করে থাকে, যে দাঁড়িপাল্লাতে এই তো এই জিনিসটা হচ্ছে আপনার যা দাম বা যেটা আর কি পরিমাণ, সেটা না দিয়ে অল্প পরিমাণ দেখিয়ে এই বিষয়টা করে থাকে। আপনি সঠিকই বলেছেন, এটা ব্যবসায়ীরা করে থাকে। তবে কাঠের দাঁড়িপাল্লা যেখানে ইউজ হচ্ছে, প্রথম কথা সেই দোকান থেকে জিনিস কিনবেন না, এটা আপনি ঠকবেন। আচ্ছা, একদম ঠকবেন। সুতরাং কাঠের পাল্লা যেখানে দাঁড়িপাল্লা রয়েছে, ওখান থেকে জিনিস কিনবেন না।
দ্বিতীয় কথা, যে দোকানটা থেকে জিনিস কিনছেন তার সার্টিফিকেট আছে কিনা, সেই মেশিনটা ওই 1 কেজিতে 1 কেজি শো করছে কিনা, সঠিক আছে কিনা দেখে নেওয়ার দায়িত্ব আপনার। যেহেতু আপনি টাকা দিয়ে জিনিসটা আপনার কষ্ট অর্জিত টাকা থেকে আপনি পেমেন্ট করছেন, ওটা দেখে নেওয়ার দায়িত্ব দুটো। তৃতীয় কথা, যেটা পেগ মেজার বললাম, ওটাও আপনার দেখে নিতে হবে। সরকার নিয়ম করেছে কিন্তু পালন হচ্ছে কিনা দেখে নেওয়ার দায়িত্ব আপনার, কারণ আপনি কনজিউমার, ইউ হ্যাভ এভরি রাইট। আর 4 নম্বর কথা হচ্ছে, যেটা বাটখারার তলায় যে শিশেটার বলছেন কম, সেই শিশেটায় বাটখারা 2 বছর অন্তর রিনিউ হয়। এটা ধরুন 2025, এইটা 2027 অব্দি ভ্যালিড থাকবে। আর ওই বাটখারাটার সার্টিফিকেট আছে কিনা আপনার চাইবার অধিকার আছে। আচ্ছা, এইটা যদি থাকে তবেই আপনি তার থেকে জিনিস কিনবেন, নচেত কিনবেন না। সরকার আপনার পাশে আছে। কনজিউমার ফোরামে ধরুন কোনো সমস্যা হলো, কিছু প্রবলেম হলো, তো কনজিউমার ফোরামে এরকম কি তারা সঠিক সেই বার্তা দিতে পারবে? মানে একদম, আপনাকে কনজিউমার ফোরাম আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের বুকে। কনজিউমার হেড অফিস আছে, ক্রেতা সুরক্ষা ভবনে, ওখানে আপনি যেতে পারেন। ওখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অফিস আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লিগাল মেট্রোলজির অফিসাররা আছে, কনজিউমার ওয়েলফেয়ার অফিসাররা আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অফিসার আপনার কথা শুনবে এবং আপনার কোনো কমপ্লেন থাকে লিখিত জানান, আশা করি তার সমস্যার সমাধান হবে, এটা নিশ্চিত। কিন্তু আপনাকে এগিয়ে এসে ওই কমপ্লেনটা জানাতে হবে যে আমি এই জায়গা থেকে ঠকলাম, আমার মনে হচ্ছে এই জায়গাটা গলত আছে, এই মানুষটা আমাকে ঠকাচ্ছে, এইটার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে আর কমপ্লেনটা সঠিক আকারে করতে হবে। আচ্ছা, আমরা জানি যে এখন যতগুলো মল আছে সেই মলগুলো কিনে নিচ্ছে আম্বানি গ্রুপের, তো সেক্ষেত্রে বাঙালি যারা বিজনেসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কি একটা সমস্যা হবে? কারণ ম্যাক্সিমামই যারা নন বেঙ্গলি, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, নন বেঙ্গলি পার্সনরা কিন্তু একটু বাঙালিদেরকে একটু ক্রিটিসাইজ করে, তবুও আমি কিন্তু কাউকে করি না, আমরা সবাইকেই ভালোবাসি, বাঙালি সবাইকেই ভালোবাসে। তো আম্বানি গ্রুপ কি করছে, সমস্ত মলগুলোতে বা সমস্ত কিনে নিচ্ছে, এতে কি কোনো ইম্প্যাক্ট করছে? বাঙালি যে রতন টাটা বলেছিল যে বাঙালি ব্যবসা করবে, দেখুন আপনি মিস্টার টাটার কথা বললেন, উনি এক মানে অনেক উচ্চ মার্গের মানুষ। আমরা ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, কিন্তু উনি আমাদের কাছে ঈশ্বরের মতন। যদি ব্যবসা জগতে দেখেন, ঈশ্বর তো ঈশ্বরের জায়গায়, কিন্তু উনি একটা আলাদা লেভেলের মানুষ। এবং আপনাকে বলি, ওই টাটা স্টিল বা এই ধরনের যে টাটা গ্রুপে আমি দেখেছি নিজে, যেহেতু কাজ ওই জায়গাগুলোয় আমার ব্যবসা জড়িত আছে, আমি দেখেছি 60% আর বেঙ্গলি অফিসার বা স্টাফদের মধ্যে, আই এম টকিং অ্যাবাউট হোল 60% একসময় বাঙালি ছিল। তবে ছোট ব্যবসায়ী যারা পাড়ার মুদিখানার দোকান করে খায়, আর একটা মলের যে বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার করে যে ওই সাবানটাই পাওয়া যায় যেটা আপনি পাড়ার দোকানে কিনছেন, পাড়ার দোকানে যে একটা শ্যাম্পু কিনছেন সেটাই কিন্তু, টুথপেস্ট কিনছেন সেটা কিন্তু এই মলেই পাওয়া যায় যেখানে আপনি বলছেন। সেখানে যারা ছোট্ট ব্যবসায়ী তাদের ক্রয় ক্ষমতা, বিশাল কিছু ইনভেস্টমেন্ট তাদের করার ক্ষমতা নেই, তো তাদের যে টাকা দিয়ে মালটা কিনতে হয় সেই টাকার দিয়ে যে মালটা বেচতে হয় সেইটার প্রফিট মার্জিন তাদের কাছে খুবই কম, তারা এত ডিসকাউন্ট আপনাদের দিতে পারে না। কিন্তু যারা পারচেস করে, বড় পারচেসার, তারা যখন মালটা ফ্যাক্টরি থেকে কেনে অনেক বড় বেশি আকারে কেনে বলে তারা ডিসকাউন্টটাও পায়, আর সাধারণ মানুষকে ডিসকাউন্টও দিতে পারে। সুতরাং আমার মনে হয় এতে যারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের খুব কষ্টের দিন আসছে। আচ্ছা, ক্যালিব্রেশন সম্বন্ধে একটু জানবো, ট্যাঙ্ক ক্যালিব্রেশন, যেটা একটু যদি আমাদের বলেন। ট্যাঙ্ক ক্যালিব্রেশন এটা খুব ভাইটাল সাবজেক্ট। আপনাকে আমি ছোট্ট করে বলি, আমরা বাড়িতে সবাই ওষুধ খাই, আমরা এই ওষুধটা যখন তৈরি হয় বিভিন্ন প্রোডাক্ট দিয়ে ওষুধটা তৈরি হয়। একটা প্রোডাক্ট দিয়ে তো আর কাশির ওষুধ তৈরি হয় না, বা ভিটামিন কোনো ওষুধ খাই সিরাপ, সেগুলো তো তৈরি হচ্ছে না, বিভিন্ন প্রোডাক্ট কনসেন্ট্রেট করে একটা প্রোডাক্টে শেষ হচ্ছে, কাশির সিরাপ তৈরি হচ্ছে। তা এক একটা ট্যাঙ্কে এক একটা প্রোডাক্ট থাকে, সেইটা থেকে নিয়ে একটা ফাইনাল ব্লেন্ডিং ট্যাঙ্কে প্রোডাক্টটা তৈরি হয়,
ব্লেন্ড হয়, তারপরে শিশিতে প্যাকিং হয়। এটা হচ্ছে ফ্যাক্টরির প্রসিডিয়ার। তো প্রত্যেকটা ট্যাঙ্কের মাপ যদি না ঠিক থাকে, তাহলে যেটা থেকে 10 লিটার নেওয়া হলো, আবার একটা থেকে 5 লিটার নেওয়া হলো, কম্পোজিশন লেখা থাকে দেখবেন সিরাপের ওপর, সেই মাপটা যদি ঠিক না থাকে, তার আলটিমেট ওষুধ যেটা আমরা তৈরি হলো, তাহলে সেটা সঠিক কম্পোজিশন হলো না, আর আপনি আর আমার অসুখ সারবে না। আমরা তো এত বিজনেস নিয়ে কথা বললাম, এবার একটু অফ বিটে কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনি এত গ্ল্যামারাস, তো এখনো পর্যন্ত কটা প্রেম এসেছে যদি কিছু বলেন। এই ব্যবসায় প্রেম করতে করতে না আসল প্রেম করাটা বেশি সময় দিতে পারেনি, কিন্তু এটা তো অনেকই এসছে, আর সময় দিতে না পারার জন্যে অনেকটাই আবার ছেড়ে যায়, আবার আসে। তা এখনও যে মনে হয় ভালোবাসে, সে আজও ভালোবাসে। ভালোবাসাটা তো আর বিচ্যুতি ঘটে না। প্রকৃত যদি কেউ ভালোবাসে, সারা জীবনই আমাকে ভালোবাসে, এটাই আমার মত। অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আজকে সময় পেয়েছেন আমাদের এই প্রোগ্রামে টকবক উইথ ওয়েন্দ্রিলার জন্য যদি কিছু দর্শকদের বলেন আমার এই শোটাকে নিয়ে। আমার মনে হয় এই ধরনের বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালি কোনো এন্টারপ্রেনিয়ার যখন কাজে স্টার্ট আপে এগিয়ে এসছেন, আমার মনে হয় বাংলার প্রতিটি ঘরে ঘরে মা বোনদের এবং আমার ভাই বোনদের একটা অনুরোধ করব, বাঙালি একজন মহিলা যে এগিয়ে এসছে কাজের তাগিদে, সেই চাকরির ঠান্ডা ঘরটাকে ছেড়ে, অনেক আজকে ছুটির দিন, সব কিছু বন্ধুবান্ধব ছেড়ে যখন আজকে এখানে এগিয়ে এসছে এন্টারপ্রেনিয়ার হিসেবে, আমি সবাইকে অনুরোধ করব তাকে একটু অনুপ্রেরণা জানান, একটু আশীর্বাদ করুন, যাতে বাংলার বুকে এইরকম এন্টারপ্রেনিয়ার, এরকম উমেন এন্টারপ্রেনিয়ার আরও হাজার কেন লাখ লাখ জন্মায়। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুভ নববর্ষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার এন্টারপ্রেনিয়ারদের একটু সহযোগিতা করুন। ধন্যবাদ। ধন্যবাদ।